কানাডাতে বেসিক্যালি ইমিগ্রেশন নিয়ে আসতে হয়, যদি আসতে হয় তাহলে দুই ধরনের প্রসেস। একটা হচ্ছে টেম্পোরারি আর একটা হচ্ছে পার্মানেন্ট। টেম্পোরারি মানে আপনি অস্থায়ীভাবে কানাডাতে আসবেন। টেম্পোরারি রেসিডেন্সের মধ্যে আছে ভিজিট ভিসা, স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক ভিসা। ল্যান্ড অফ অপরচুনিটি, অর্থাৎ কানাডাতে আপনার ফ্লারিশ করার, অর্থাৎ আপনার যোগ্যতাকে আহ, একটা ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার একটা সুযোগ। আসসালামু আলাইকুম। সজীব ক্রিয়েটিভ স্টুডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে ইমিগ্রেশন টু কানাডা, যে সম্পর্কিত বিভিন্ন প্রোগ্রাম রয়েছে সেই বিষয়ে আমরা আজকে মূলত আলোচনা করব। এবং আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর তানভীর সামি, রেজিস্টার্ড ইমিগ্রেন্ট কনসালটেন্ট। ডক্টর তানভীর সামি দীর্ঘদিন ধরে এই ইমিগ্রেশন কনসালটেন্ট হিসাবে বাংলাদেশের যারা স্টুডেন্ট ভাই বোনরা আছেন এবং বাংলাদেশে যারা প্রফেশনাল আছেন তাদেরকে বিভিন্নভাবে তার কনসালটেশন দিয়ে যাচ্ছেন। তো আজকে আমাদের এই পডকাস্টে উনি যুক্ত হয়ে আমাদের বিভিন্ন ধরনের ইমিগ্রেশন সম্পর্কিত যে বিভিন্ন ধরনের প্রোগ্রাম আছে মূলত সেই নিয়েই আমাদের আজকে ডিসকাশন হবে। তো ওয়েলকাম তানভীর সামি at সজীব ক্রিয়েটিভ স্টুডিও। Thank you for offering me to give some insight. Thank you. তো আমরা আমাদের পডকাস্টে যাওয়ার আগে যদি আমরা তানভীর সামির কাছে যদি আমরা একটু আলোচনা করতে যাই যে এই যে এই যে কানাডা যে বিভিন্ন ইমিগ্রেন্ট যারা চিন্তা ভাবনা করছেন বা বাংলাদেশ থেকে বা পৃথিবীর অন্যান্য দেশ থেকে এই যে কানাডাতে আসার জন্য, তাহলে অ্যাজ এ ইমিগ্রেন্ট কনসালটেন্ট হিসাবে যেই পার্সপেক্টিভটা যে প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি যে কানাডার অ্যাকচুয়ালি বেনিফিটটা কোথায়, যে অন্যান্য দেশের পার্সপেক্টিভ অনুযায়ী কানাডা কেন অ্যাজ এ বেস্ট কান্ট্রি ফর ইমিগ্রেন্টদের জন্য, এটা যদি একটা পার্সপেক্টিভটা যদি আপনি তুলে দেন। Thank you. Let me introduce myself a little bit. আমি ডাক্তার তানভীর সামি। আমি বেসিক্যালি একজন ডাক্তার। বাংলাদেশ থেকে এমবিবিএস কমপ্লিট করে আমি কানাডাতে ইমিগ্রেশন নিয়ে এসেছি। তো কানাডাতে ইমিগ্রেশন নিয়ে আসার পরে আমি এখানে ব্যাচেলার ডিগ্রি করেছি, মাস্টার্স করেছি কানাডিয়ান ইউনিভার্সিটি থেকে, লরেন্সিয়ান ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার, লেকহেড ইউনিভার্সিটি থেকে মাস্টার্স, এন্ড দেন আমি পাবলিক হেলথে জব করেছি দীর্ঘদিন এখানে। এরপরে ইমিগ্রেশন আমার একটা প্যাশন ছিল অনেক আগের থেকেই। আমি পরবর্তীতে ইমিগ্রেশন ডিপ্লোমা, একটা আছে ডিপ্লোমা, ইমিগ্রেশন ল অ্যান্ড পলিসিস ডিপ্লোমা আমি কমপ্লিট করেছি। করে তারপর আইআরসিসি, সিআইসিসি থ্রু দিয়ে রেজিস্টার্ড ইমিগ্রেশন কনসালটেন্ট হিসেবে লাইসেন্স নিয়েছি। রেজিস্টার্ড ইমিগ্রেশন কনসালটেন্টদেরকে বলা হয় আরসিআইসি, রেগুলেটেড ক্যানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট। আরসিআইসি যারা আছেন তারা লাইসেন্স হোল্ডার, তারা কানাডাতে ইমিগ্রেশনের বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য লাইসেন্সড ফ্রম ক্যানাডিয়ান অথরিটিস। আপনি প্রথমেই আমার যেটা বলতে চাই, আমি ইমিগ্রেশন নিয়ে ইউটিউব এবং আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অনেকেই অনেক রকমের পরামর্শ দেন। বেসিক্যালি কানাডা গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী বা ক্যানাডিয়ান অথরিটির নিয়ম অনুযায়ী কারো যদি রেজিস্টার্ড ক্যানাডিয়ান ইমিগ্রেশন রিলেটেড লাইসেন্স না থাকে তাহলে সে আসলে পরামর্শ দেওয়ার জন্য এটা আপনার পেইড হোক বা আনপেইড হোক, এটা দেওয়ার জন্য সে এলিজিবল না। তো আপনারা অ্যাজ এ কনজিউমার যারা কানাডাতে আসতে চান তারা ক্যানাডিয়ান গভর্নমেন্ট ডেজিগনেটেড যে লাইসেন্স হোল্ডার আছে তাদের কাছ থেকেই পরামর্শ নেবেন। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব। তো কারা ক্যানাডিয়ান লাইসেন্স হোল্ডার তাদেরটা কিভাবে আপনি জানতে পারবেন? সিআইসিসির ওয়েবসাইটে গিয়ে আপনি যার কাছ থেকে পরামর্শ নিয়েছেন তিনি সার্টিফাইড কিনা সেটা যাচাই করে নেবেন। সিআইসিসি হচ্ছে কলেজ অফ ইমিগ্রেশন অ্যান্ড সিটিজেনশিপ কনসালটেন্ট। ওয়েবসাইটে আপনার গুগলে গিয়ে সার্চ দিলেই, সিআইসিসি সার্চ দিলেই সিআইসিসি সম্পর্কে জানতে পারবেন। ওখানে গিয়ে যাদের লাইসেন্স হোল্ডার তাদের কাছ থেকে আপনারা পরামর্শ নেবেন। লাইসেন্স ছাড়া কারো কাছ থেকে পরামর্শ নিলে আসলে সেটা ওরকম ভাবে অথেন্টিক হবে না। প্লাস তারা ক্যানাডিয়ান গভর্নমেন্টের ল অনুযায়ী পরামর্শ দেওয়ার জন্য এলিজিবলও না। তো এটা হচ্ছে আমার ফার্স্ট অবজারভেশন। তো আমরা যেটা নিয়ে এখন ডিসকাস করতে চাই, কানাডা, ওয়াই কানাডা, কানাডাতে আপনারা কেন আসবেন, কানাডাতে কি কি বেনিফিট আমরা পেতে পারি।
কানাডা হচ্ছে ল্যান্ড অফ অপরচুনিটি, অর্থাৎ কানাডাতে আপনার ফ্লারিশ করার, অর্থাৎ আপনার যোগ্যতাকে একটা ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার একটা সুযোগ। কানাডার সোশ্যাল সিকিউরিটির জন্য কানাডা আসতে চাই। আমি নিজে ইমিগ্রেন্ট, কানাডাতে এসেছি। আমি বাংলাদেশে ডাক্তার ছিলাম, তারপরে আমি কানাডাতে এসেছি সোশ্যাল সিকিউরিটির জন্য, আমাদের ভবিষ্যৎ বংশধরের সিকিউরিটির জন্য। সোশ্যাল সিকিউরিটি কেমন? আপনি যেকোনো একটা কানাডাতে কোনো একটা কিছু করতে যান, কোনো একটা প্রপার্টি করেন বা আপনার নিজের যোগ্যতা অনুযায়ী কাজ করেন, কানাডা সরকার এবং কানাডার যে সোশ্যাল যে নেটওয়ার্ক আছে বা কানাডার যে সামাজিক অবস্থা, তা আপনাকে সব দিক দিয়ে সাহায্য করবে। অর্থাৎ আপনার জন্য কোনো অ্যাডিশনাল বা বাড়তি কোনো অবস্টাকল বা বাড়তি কোনো অসুবিধা বা বাড়তি কোনো আহ, বাধা আপনাকে সম্মুখীন হতে হবে না। কানাডাতে আপনি পড়াশোনা করতে চাইলে পড়াশোনা করতে পারবেন, তার জন্য সাহায্য পাবেন। কানাডাতে আপনি যদি কোনো প্রপার্টি করতে চান, কোনো ব্যবসা করতে চান, তার জন্য আপনি সাহায্য পাবেন। কোনো বাহ্যিক কোনো বাধার সম্মুখীন আপনি হবেন না। এটা হচ্ছে একটা আহ, আহ, গুরুত্বপূর্ণ বিষয়। ভবিষ্যৎ বংশধরের জন্য, বাচ্চাদের জন্য, আমাদের বাচ্চাদের জন্য এখানে পড়াশোনার একটা চমৎকার একটা পরিবেশ, এবং বাচ্চারা স্বাধীনভাবে এবং সর্বোচ্চ পড়াশোনা করে এবং সবচেয়ে সঠিক পরামর্শ করে কোন রকমের বাহ্যিক কোনো বাধার সম্মুখীন না হয়ে তাদের জীবনটাকে সুন্দরভাবে এখানে গড়ে তুলতে পারবে। তো আমাদের ভবিষ্যৎ বংশধরের জন্য কানাডাতে একটা চমৎকার পরিবেশ রয়েছে। কানাডা ইউনিভার্সাল হেলথ কেয়ার দিচ্ছে। ইউনিভার্সাল হেলথ কেয়ার হচ্ছে কানাডাতে আপনি যদি কখনো অসুস্থ হন যে কোনো কারণে, আপনি যদি হসপিটালে যেতে চান বা আপনার যদি কোনো চিকিৎসা সেবার প্রয়োজন হয়, তাহলে এটা কানাডা গভর্নমেন্টের পাবলিক হেলথ কেয়ারের থ্রু দিয়ে এটা আপনি ফ্রি পাবেন। তো এই হেলথ কেয়ার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ স্বাস্থ্য, আমরা জানি স্বাস্থ্যই সকল সুখের মূল। তো যে কোনো পৃথিবীর অন্যান্য যে কোনো দেশে যেসব জায়গায় প্রাইভেট হেলথ কেয়ার সিস্টেম বা পাবলিক হেলথ কেয়ার সিস্টেম নাই, সেসব দেশে অসুস্থ হলে আপনাকে এক ডাক্তার বা হসপিটাল খুঁজে বের করে এবং ওখানে অ্যাডমিশন নিয়ে, এটা একটা বিরাট বড় একটা বাহ্যিক একটা হ্যাসেলের মতো। সেইখানে আমরা আমাদের দিক দিয়ে কানাডাতে যারা আছেন, কানাডার নাগরিক যারা আছেন, পার্মানেন্ট রেসিডেন্ট যারা আছেন, তাদের জন্য কানাডা ইউনিভার্সাল হেলথ কেয়ার দিচ্ছে। এটার জন্য কানাডাতে অনেকে আসতে চান। আম, এরপর হচ্ছে সোশ্যাল জাস্টিস, অর্থাৎ ন্যায় বিচার। কানাডাতে আপনার উপর কেউ যদি কোনো অন্যায় করে থাকে, আপনি এটার যথাযথ জাস্টিস পেতে পারেন, অথবা আইনের সাহায্য নিতে পারেন, যাতে এখানে কোনো বাহ্যিক কোনো ইনফ্লুয়েন্স বা বাহ্যিক কোনো প্রভাব এর মধ্যে নাই। তো কানাডাতে বেসিক্যালি এগুলোই হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ, যে যেন সবাই কানাডাতে আসতে চায়, কানাডার নাগরিকত্ব পেতে চায়। ল্যান্ড অফ অপরচুনিটি, অর্থাৎ আপনার সমস্ত রকম সুযোগ সুবিধা, সোশ্যাল সিকিউরিটি, ইউনিভার্সাল হেলথ কেয়ার, ফিউচার চাইল্ড দের জন্য একটা সেফ জোন, এবং সোশ্যাল জাস্টিস। আমি মনে করি এই বিষয়গুলোর জন্যই পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, সারা পৃথিবী থেকে বেসিক্যালি মানুষজন কানাডা। তার সবচেয়ে বড় একটা সুবিধা হচ্ছে অন্যান্য দেশে, অন্যান্য যে কোনো জায়গায় গেলে আপনি সেখানে পার্মানেন্ট রেসিডেন্সি বা সিটিজেনশিপ পাবেন কিনা এরকম কোনো গ্যারান্টি নাই। বাট কানাডাতে আপনি যদি আইআরসিসি নিয়ম কানুন ঠিক মতো ফলো করেন, তাহলে কানাডার নাগরিকত্ব আপনি পাবেন। কানাডার নাগরিকত্ব পেলে নাগরিক যত সুযোগ সুবিধা, সব সুযোগ সুবিধা আপনি আপনি পেতে পারেন। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ কোন দেশের আপনি যদি নাগরিকত্ব না থাকে, আপনি যদি টেম্পোরারি সে দেশে অবস্থান করেন, তাহলে সেটা অনেকটা আমি মনে করি যে একটা অসহায়ত্বের মতো। কারণ দেশের পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হয়ে গেলে আপনাকে দেশ ত্যাগ করতে হবে, কিন্তু নাগরিকদের ক্ষেত্রে সরকারের যত সুযোগ সুবিধা সবগুলো আপনি পাবেন। তো এইসব কারণে মানুষজন কানাডাতে আসার ব্যাপারে আগ্রহী। ডক্টর সানি চমৎকারভাবে এই যে কানাডার যে বেনিফিটস গুলোকে জোর ডাউন করে দর্শকদের মাঝে তুলে ধরার জন্য। এখন আমি আমার যদি দ্বিতীয় প্রশ্নের মধ্যে যাই, যেটা হচ্ছে আমরা জানি যে কানাডা একটা শীতপ্রধান দেশ, এবং প্রথম যখন কানাডায় অ্যাজ এ ইমিগ্রেন্ট হিসেবে যারা আসেন তাদের একটা সেটেলমেন্টের একটা সমস্যা হয়, ল্যাঙ্গুয়েজের একটা প্রবলেম আছে, প্লাস হচ্ছে মানে সংস্কৃতি যদি আমরা চিন্তা করি, এই ধরনের গুলো প্রবলেম আছে। তো আমি আর কানাডার রিয়েল প্রবলেমের কথা আমি এখানে আসলে তুলে ধরতে চাচ্ছি না।
আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে বাংলাদেশিরা যখন বাংলাদেশ থেকে কানাডার জন্য মানে ইমিগ্রেশন হওয়ার জন্য যে চিন্তা ভাবনা করে, অনেকে হয়তোবা আপনার কাছে আছেন এবং সেই বিষয়ে কথা বলে, বাট একটা পর্যায়ে দেখা যাচ্ছে তারা কোনো না কোনো ভাবে কোনো হিন্ডারেন্সের সম্মুখীন হয় এবং হয়তোবা সেটা আইএলটিএস এর যোগ্যতার ক্ষেত্রে বা অন্যভাবে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে। তো আপনার যে অভিজ্ঞতা অনুযায়ী আমরা যেটা জানতে চাচ্ছি যে কি ধরনের চ্যালেঞ্জ গুলো বাংলাদেশিরা ফেস করে বিফোর একটা ইমিগ্রেশন প্রসেসের কথা যখন তারা চিন্তা করে, সেই চ্যালেঞ্জ গুলো যদি একটু তুলে ধরা যায়। আমরা যেহেতু বাংলাদেশ নিয়ে আলোচনা করছি, বাংলাদেশিদের জন্যই আমি বলি, বাংলাদেশিদের যে চ্যালেঞ্জগুলো, মূল যে চ্যালেঞ্জটা ফেস করে, মূল যে চ্যালেঞ্জটা, সে হচ্ছে বাংলাদেশিদের প্রপার ইনফরমেশনের অভাব। আমাদের বেশিরভাগই এখন সোশ্যাল মিডিয়া, ইউটিউব এগুলো ফলো করে। এটা ফলো করা ঠিক আছে, ভালো, কিন্তু এসব জায়গায় যে তথ্যগুলো কানাডা ইমিগ্রেশনের ব্যাপারে থাকে, এর মধ্যে বেশিরভাগই হচ্ছে নন অথেন্টিক সোর্স, অর্থাৎ কোনো সঠিক কোনো অথেন্টিক ইনফরমেশন পাওয়া আমাদের জন্য খুব ডিফিকাল্ট। সঠিক ইনফরমেশনের সোর্স কোথায়? সঠিক ইনফরমেশনের সোর্স হচ্ছে আইআরসিসি ওয়েবসাইট, ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ ক্যানাডা, কানাডা গভর্নমেন্টের ওয়েবসাইট। ওখানে আপনারা সবসময় সঠিক ইনফরমেশন গুলো পাবেন। অনেকেই দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম ইনফরমেশন দিয়ে থাকে, যেগুলো আসলে কানাডা গভর্নমেন্টের ওয়েবসাইটের মধ্যে নাই, বা কানাডা গভর্নমেন্ট এই ধরনের কোনো প্রোগ্রাম ঘোষণা করে নাই। মানে প্রথম যে বাধার সম্মুখীন হচ্ছে আমাদের বাংলাদেশে হচ্ছে ইনফরমেশনের অভাব। তো এই বাধা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়? মুক্তি পাওয়ার জন্য উপায় হচ্ছে, প্রথমেই আমি যেটা বলেছি, একজন লাইসেন্স ইমিগ্রেশন কনসালটেন্টের পরামর্শ নেওয়া। কারণ লাইসেন্স ইমিগ্রেশন কনসালটেন্টরা কখনোই আপনাকে এমন কোনো পরামর্শ দিবে না যেটা সঠিক নয়। লাইসেন্স কানাডিয়ান ইনফরমেশন পরামর্শ নেয়। এবং দ্বিতীয়, কানাডার সরকারি যে ওয়েবসাইট আছে, গভর্নমেন্ট ওয়েবসাইটে, আইআরসিসির ওয়েবসাইট, ওখান থেকে যে কোনো ইনফরমেশন যাচাই করে নেওয়া। যে কোনো ইনফরমেশন যে কোনো জায়গা থেকে শুনেই জাম্প আপ না করা। এটা হচ্ছে একটা নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, কানাডাতে ইমিগ্রেশনের স্কোপ আছে। কানাডাতে ইমিগ্রেশনের স্কোপ আছে, তো কানাডা গভর্নমেন্ট ইমিগ্রেন্টদেরকে আনতে যাচ্ছে। কেন কানাডা গভর্নমেন্ট ইমিগ্রেন্টদেরকে আনতে চাচ্ছে? কানাডার ইকোনমিতে কন্ট্রিবিউশন করার জন্য, যেন এই ইমিগ্রেন্টরা কানাডাতে এসে কানাডিয়ার যে ইকোনমি আছে, ইকোনমিতে কন্ট্রিবিউশন করতে পারে, কানাডার যেন উন্নতি হয়। এই জন্যই ইমিগ্রেন্টদেরকে কানাডাতে আনছে কানাডা সরকার। তো ইকোনমিতে কন্ট্রিবিউশন করতে গেলে কানাডার ভাষা জানতে হবে, এটা হচ্ছে প্রথম বিষয়। আমরা বাংলাদেশিরা বাংলায় কথা বলি, বাংলায় পারদর্শী আমরা, কিন্তু কানাডাতে তো আপনি বাংলা দিয়ে কাজ চালাতে পারবেন না। কানাডার দুইটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে ইংলিশ আর একটা হচ্ছে ফ্রেঞ্চ। আপনাকে ইংরেজি এবং ফ্রেঞ্চ, অথবা অ্যাটলিস্ট ইংরেজি অথবা ফ্রেঞ্চ, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে আপনাকে পারদর্শী হতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় বাধা আমাদের জন্য। তো ল্যাঙ্গুয়েজ আপনাকে জেনে আসতে হবে। ল্যাঙ্গুয়েজ, অনেকেই আমাদের সাথে যোগাযোগ করে যারা অনেকেই বলে যে আমি ইংরেজিতে পারদর্শী। আপনি ইংরেজিতে খুব পারদর্শী, ভালো কথা, কিন্তু কানাডা সরকার বা আইআরসিসি এটা কিভাবে জানবে? এটা জানার জন্য একমাত্র উপায় হচ্ছে আপনাকে কোনো একটা প্রুফ প্রদর্শন করতে হবে যে আপনি ইংরেজিটা জানেন। তো কি প্রুফটা? কি প্রুফ? হচ্ছে ল্যাঙ্গুয়েজ টেস্ট। ল্যাঙ্গুয়েজ টেস্টের মধ্যে আইএলস আছে, পিটিই আছে, তারপরে সেলপিপ আছে। এগুলো কানাডা সরকার গ্রহণ করছে। তো আপনাকে ল্যাঙ্গুয়েজ, আপনি জানেন, খুব ভালো কথা। তো ল্যাঙ্গুয়েজ জানলে, ল্যাঙ্গুয়েজের যে আপনি যে জানেন সেটা প্রুফটা হিসেবে আপনাকে আইএলস দিতে হবে। আইএলস দিতে চায় না অনেকে। কানাডাতে আপনি পড়াশোনার জন্য আসতে চান, ইমিগ্রেশন নিয়ে আসতে চান, বিজনেসের জন্য আসতে চান, আপনাকে তো কানাডার যে কোনো নেটওয়ার্কের মধ্যে যোগদান করতে গেলে আপনার আইদার ইংলিশ অথবা ফ্রেঞ্চে যোগদান করতে হবে। তো ইংরেজিতে আপনাকে পারদর্শিতা দেখাতে হবে, এটা প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করার জন্য ওয়ে হলো আইএলস, আইএলস টেস্ট। তাহলে আমাদের বাংলাদেশিদের জন্য দুইটা বিষয়, একটা হচ্ছে প্রপার ইনফরমেশন, নাম্বার হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। এই দুটো জিনিস আমি মনে করি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ডক্টর টমি, যে চ্যালেঞ্জ গুলোকে আমাদের দর্শকদের মাঝে তুলে ধরার জন্য, আমরা মনে করি দর্শকরা এখান থেকে অনেক উপকৃত হবে এই চ্যালেঞ্জ গুলো, এবং তারা সেই বিষয় ওভারকাম করার জন্য যথাযথ ব্যবস্থা নিবে।
তা এখন আমি আসলে আমাদের মূল যে জায়গাটায় সেই জায়গাটায় আমরা আসতে যাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে কানাডার যে প্রোগ্রামগুলো আমরা এখন দেখতেছি বিভিন্ন সময় বিভিন্ন ট্রেন্ড চেঞ্জ হচ্ছে। যে গত বছর এক ধরনের তারা মাইগ্রেশন পলিসি চিন্তা করেছে, এখন আবার এক ধরনের মাইগ্রেশন পলিসি করছে এবং বিভিন্ন ক্যাটাগরিতে এই ধরনের চেঞ্জ আসতেছে। তো যার ফলে অনেকেই হয়তো বা অনেক দ্বিধাদ্বন্দ্বে থাকে, অনেকেই এই সঠিক পরামর্শ এবং সঠিক প্রোগ্রামগুলো সম্বন্ধে সঠিক ধারণাগুলো থাকে না। তো আজকে আমি যেটা জানতে চাচ্ছি যে এই যে কানাডার যে কি সিগনিফিকেন্ট প্রোগ্রামগুলো এখন বর্তমান ট্রেন্ডে এখন চালু আছে, যেটা বাংলাদেশিদের জন্য আহ, আমাদের সহায়ক, বাংলাদেশিরা আসতে পারে, হ্যাঁ, সেই বিষয়ে যদি একটু আলোকপাত করা হয়। কানাডাতে বেসিক্যালি ইমিগ্রেশন নিয়ে আসতে হয়, কানাডাতে যদি আসতে হয় তাহলে দুই ধরনের প্রসেস। একটা হচ্ছে টেম্পোরারি আর একটা হচ্ছে পার্মানেন্ট। টেম্পোরারি মানে আপনি অস্থায়ীভাবে কানাডাতে আসবেন। টেম্পোরারি রেসিডেন্সের মধ্যে আছে ভিজিট ভিসা, স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক ভিসা। ভিজিট ভিসা মানে আপনি কানাডাতে বেড়াতে আসবেন, আপনি যেমন বিভিন্ন জায়গায় বেড়াতে যেতে পারেন, যে কোনো জায়গায় পৃথিবীতে বিভিন্ন দেশে বেড়াতে যেতে পারেন। তো ভিজিট ভিসার উদ্দেশ্য হচ্ছে আপনি ভিজিটে আসবেন, কানাডাতে বেড়াবেন, বেড়ায় চলে যাবেন। স্টুডেন্ট ভিসা হচ্ছে পড়াশোনার জন্য আপনি কানাডাতে আসবেন। তো পড়াশোনার জন্য কানাডাতে আসতে গেলে আপনাকে কানাডিয়ান কোনো একটা ইউনিভার্সিটি, কোনো একটা ইনস্টিটিউশন আপনাকে অ্যাডমিশন নিতে হবে। তো অ্যাডমিশনের জন্য আপনাকে আইএলস সহ, আপনাকে একাডেমিক আইএলস লাগে এখানে। একাডেমিক আইএলস সহ আপনি অ্যাপ্লিকেশন করবেন। অ্যাডমিশন যদি আপনার হয় তাহলে আপনি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন। ভিসার জন্য কানাডিয়ান গভর্নমেন্ট স্টুডেন্টদের ক্ষেত্রে যে বিষয়গুলো দেখে সেটা হচ্ছে আপনি যে কোর্সটা করছেন এটা আসলে কানাডার ইকোনমিতে, অথবা আপনি যদি নিজ দেশে ফেরত যান, এই কোর্সটা আপনার জন্য কতটুকু এফেক্টিভ হবে, অর্থাৎ আপনার ফিউচার ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য এই কোর্সটা কতটুকু ইন্টিগ্রেটেড বা কতটুকু এই কোর্সটা আপনাকে সাহায্য করবে। ইউনিভার্সিটির কোয়ালিটি বা ইনস্টিটিউশনের কোয়ালিটিও দেখে, প্রাইভেট বা পাবলিক যে ইউনিভার্সিটি আপনি যাচ্ছেন তাদের র্যাঙ্কিং কিরকম সেটার উপর বেস করা হয়। আর দেখে হচ্ছে আপনি যে এখানে পড়াশোনা করবেন তার জন্য যে খরচ আছে সেই খরচটা আপনি মেটাতে পারবেন কিনা। এই জিনিসগুলো যদি আপনি স্যাটিসফাই করতে পারেন তাহলে আপনি স্টুডেন্ট ভিসা পাবেন। ওয়ার্ক ভিসা, ওয়ার্ক ভিসা হলো কানাডাতে আপনি কাজের জন্য আসবেন। তো কানাডাতে বিভিন্ন কাজের চাহিদা রয়েছে, যেমন হেলথ কেয়ার। হেলথ কেয়ারে প্রচুর চাহিদা রয়েছে, পার্সোনাল সাপোর্ট ওয়ার্কার, নার্স, ডাক্তার। তো এগুলোতে আপনাকে যদি অ্যাপ্লিকেশন করতে হয়, হেলথ কেয়ার কানাডাতে কাজ করতে হয়, তাহলে আপনার ওরকম প্রপার ক্রেডেনশিয়াল লাগবে। এবং কানাডাতে হেলথ সেক্টরে কাজ করতে গেলে যে জিনিসটা প্রয়োজন হয় ক্যানাডিয়ান লাইসেন্স। যেমন এখানে আপনি যদি ফিজিশিয়ান বা ডাক্তার হিসেবে কাজ করতে চান তাহলে এমসিসি কমপ্লিট করতে হবে। আপনি যদি এখানে নার্স হিসেবে কাজ করতে চান তাহলে ক্যানাডিয়ান যে আরএন বা আরপিএন, এদের যে পরীক্ষাগুলো আছে, এনক্লেক্স যে এক্সামটা আছে, এক্সাম পাস করতে হবে আপনাকে, করে তারপরে আপনি হেলথ সেক্টরে কাজ করতে পারবেন। কানাডাতে যদি আপনি কেয়ার গিভার হিসেবে কাজ করতে চান তাহলে পার্সোনাল সাপোর্ট ওয়ার্কার এই ধরনের কোর্সগুলো আছে, এই কোর্সগুলো করে আপনি করতে পারবেন। তো ওয়ার্ক ভিসা নিয়ে কানাডাতে আসতে গেলে কানাডাতে বিভিন্ন কাজের চাহিদা রয়েছে। একটা হচ্ছে হেলথ কেয়ার, যেটা আমি আগেই বলেছি, আরেকটা হচ্ছে ট্রেড প্রফেশনাল। ট্রেড প্রফেশনালদের মধ্যে রয়েছে ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, ওয়েল্ডার, কার্পেন্টার, কনস্ট্রাকশন ওয়ার্কার, এই ধরনের। তো ট্রেড প্রফেশনালদের কানাডায় কাজ করতে গেলেও কানাডার এখানকারও একটা লাইসেন্স বা এখানকার একটা কোয়ালিফিকেশন প্রয়োজন। অনেকেই আমার সাথে যোগাযোগ করেন যারা বলছেন যে আমি তো বাইরে কাজ করেছি, সিঙ্গাপুরে কাজ করেছি বা আপনার মিডল ইস্টে কাজ করেছি অ্যাজ এ ইলেকট্রিশিয়ান অথবা অ্যাজ এ ওয়েল্ডার, আমি এখন কানাডাতে যেতে চাই। তো কানাডাতে যেতে গেলে ট্রেড প্রফেশনাল হিসেবে কাজ করতে গেলে আপনার ট্রেড স্কিল লাইসেন্স লাগবে। এই লাইসেন্সটাকে বলা হয় রেড সিল সার্টিফিকেশন। আপনারা অনলাইনে সার্চ করলেই পাবেন রেড সিল সার্টিফিকেশনটা কি। এটা ট্রেড প্রফেশনালদের একটা সার্টিফিকেশন। আপনার যদি ট্রেড সিল সার্টিফিকেশন থাকে তাহলে আপনি সহজেই কানাডাতে কাজ করতে পারবেন। তাহলে ওয়ার্ক পারমিট, এটা কানাডাতে প্রচুর চাহিদা রয়েছে। আইটি প্রফেশনালদের অনেক চাহিদা রয়েছে। ট্রান্সপোর্টেশন, সাপ্লাই চেইন, বিজনেস ম্যানেজমেন্ট, এগুলোতে অনেক চাহিদা রয়েছে। তো কানাডাতে আপনি ওয়ার্ক পারমিট নিয়ে আসতে পারেন, এটা হচ্ছে টেম্পোরারি রেসিডেন্সি। তাহলে টেম্পোরারি রেসিডেন্সির বাইরে যেটা আছে সেটা পার্মানেন্ট রেসিডেন্সি। আপনি যদি পার্মানেন্টলি ফ্যামিলি নিয়ে কানাডাতে আসতে চান তাহলে তাকে বলা হয় পার্মানেন্ট রেসিডেন্সি। পার্মানেন্ট রেসিডেন্সির মধ্যে দুই রকমের প্রসেস আছে, একটা হচ্ছে স্কিলড ইমিগ্রেশন, একটা হলো বিজনেস ইমিগ্রেশন। স্কিলড ইমিগ্রেশন হচ্ছে আপনার এজ, এডুকেশন, আইএলটিএস স্কোর, এগুলোর উপর বেস করে আপনার একটা পয়েন্ট হবে। যদি আপনার হায়ার পয়েন্ট থাকে এটাকে বলা হয় সিআরএস, কম্প্রিহেন্সিভ র্যাঙ্কিং সিস্টেম পয়েন্ট। যদি পয়েন্ট হায়ার থাকে তাহলে আপনাকে কানাডা ইমিগ্রেশন আপনাকে সিলেক্ট করতে পারে এজ এ স্কিলড ইমিগ্রেন্ট। তো স্কিলড ইমিগ্রেশনের জন্য আপনার পয়েন্ট ফ্যাক্টর হচ্ছে এইজ, অর্থাৎ আপনার বয়স যদি কম হয় তাহলে আপনার পয়েন্ট বেশি হবে। আইএলটিএস স্কোর যদি বেশি হয় তাহলে পয়েন্ট বেশি হবে। ওয়ার্ক এক্সপেরিয়েন্স,
তারপর হচ্ছে আপনার এডুকেশন, মাস্টার্স ডিগ্রি থাকলে পয়েন্ট বেশি হবে, এরকম আর কি। এটা অনেকটা পরীক্ষার মতো, অর্থাৎ যদি আপনার পয়েন্ট বেশি থাকে তাহলে আপনি আপনার যে অ্যাপ্লিকেশন সেখানে আপনি হায়ার পয়েন্ট নিয়ে আপনি হতে পারেন। বিজনেস ইমিগ্রেশন হচ্ছে কানাডাতে আপনি কোনো একটা বিজনেস করবেন। তো বিজনেস ইমিগ্রেশনে যেহেতু বিজনেস করতে গেলে ইনভেস্টমেন্ট লাগে, আপনি যেহেতু ইনভেস্টমেন্ট করছেন এই জন্য এখানে আদার্স ক্রাইটেরিয়া কিছুটা শিথিল আছে, অর্থাৎ আইএলস একটু কম পয়েন্ট পেলেও হবে। বিজনেস ইমিগ্রেশনের মূল শর্ত হচ্ছে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। কানাডাতে কোনো একটা বিজনেস আপনাকে করতে হবে। এই বিজনেস আপনি যদি ইনভেস্ট করে ওই বিজনেসটা যদি আপনি করতে পারেন, কানাডিয়ান গভর্নমেন্ট যদি দেখে এই বিজনেসটা কানাডার ইকোনমির জন্য সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন করছে, তখন আপনাকে পার্মানেন্ট রেসিডেন্সি দিতে পারে। তো এই হচ্ছে ইন এ জেনারেল কানাডা ইমিগ্রেশনের যে বিভিন্ন প্রসেস। তো কানাডার ইমিগ্রেশনের প্রসেসের মধ্যে কানাডা গভর্নমেন্ট বিগত 1 বছরের মধ্যে বেশ কিছু ইমিগ্রেশনের মধ্যে পরিবর্তন এনেছে। এর মধ্যে কানাডা গভর্নমেন্ট টেম্পোরারি রেসিডেন্টকে অনেক টাইট করেছে, অর্থাৎ টেম্পোরারি রেসিডেন্ট কানাডাতে কমায় ফেলার চিন্তা ভাবনা করছে, কারণ কানাডাতে এখন অনেক টেম্পোরারি রেসিডেন্ট আছে এখানে অলরেডি, এবং কানাডার জব ভ্যাকেন্সি গুলোর জন্য কানাডাতে যে পরিমাণ মানুষজন আছে এখন বা টেম্পোরারি রেসিডেন্ট আছে, তাদের জবের তুলনায় তাদের সংখ্যা অনেক বেশি। হাউজিং এর ক্ষেত্রেও এখানে কিছু কিছু প্রবলেম হচ্ছে। এই জন্য কানাডা গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে আগামী 2 বছর 2025-2026 সাল পর্যন্ত টেম্পোরারি রেসিডেন্সের সংখ্যা কানাডা গভর্নমেন্ট কমাবে কিভাবে? কমাবে হচ্ছে যারা কানাডাতে আছে তারা তো আছেই, তাদের তো একটা ব্যবস্থা হচ্ছেই। যারা কানাডাতে বাইরে থেকে আসতে চায় তাদের সংখ্যা কিছুটা রেস্ট্রিকশন করবে। তো এটা হচ্ছে কানাডা গভর্নমেন্টের নতুন পলিসি। শুধু টেম্পোরারি রেসিডেন্ট না, কানাডার সব রকমের ইমিগ্রেশনের ক্ষেত্রে কানাডা গভর্নমেন্ট প্রিভিয়াস যে পলিসি ছিল, অর্থাৎ বছরে 500,000 বা 5 লক্ষ ইমিগ্রেন্ট বা আনবে, সেটা কমিয়ে এখন লক্ষ্যমাত্রা অনেক কমিয়ে দিয়েছে, অর্ধেক করে দিয়েছে, এবং প্রভিন্সিয়াল নমিনেশন গুলোর ক্ষেত্রেও লক্ষ্যমাত্রা কমিয়ে দিয়েছে। তো কানাডার ইমিগ্রেশনের ক্ষেত্রে যে আপডেট সেটা হলো টেম্পোরারি রেসিডেন্সের সংখ্যা কিছুটা কমিয়েছে এবং পার্মানেন্ট রেসিডেন্সির সংখ্যাও কিছুটা কমিয়েছে। বন্ধ কিন্তু করে নাই, কোনো প্রোগ্রামই এখন পর্যন্ত বন্ধ করে নাই। বাট যেহেতু সংখ্যা কমিয়েছে এই জন্য কম্পিটিশনও আগের চেয়ে বেশি হয়ে গেছে। তো যারা আসতে চান তাদের জন্য এইগুলো হচ্ছে ইমিগ্রেশনের জন্য যে বিভিন্ন প্রসেস। এখন আমি একটু আলোচনার সাপেক্ষে একটা জিনিস কথা বলতে চাই, এবং আমার কাছে অনেকেই ফোন করে আলাপ করে, সেটা হচ্ছে যে এই যে স্কিল ইমিগ্রেশনের ক্ষেত্রে কোন কোন ধরনের প্রফেশনালদের প্রায়োরিটি দেওয়া হচ্ছে এখন বর্তমানে কানাডায়, যারা ধরেন আহ, কানাডাতে ইমিগ্রেন্ট হিসেবে সরাসরি বাংলাদেশ থেকে তাদের প্রফেশনাল ক্যাটাগরি অনুযায়ী আসতে পারবে, সেই বিষয়ে যদি একটু ধারণা দেওয়া যায়। বাংলাদেশ থেকে বা পৃথিবীর যে কোনো দেশ থেকে সব দেশের জন্য কানাডার একই রকম নিয়ম। যে প্রফেশনালদের উপর প্রায়োরিটি দেওয়া হচ্ছে সেটা হচ্ছে, ফার্স্ট হচ্ছে হেলথ কেয়ার, আমি অলরেডি বলেছি। নাম্বার 2 হচ্ছে ট্রেড প্রফেশনাল। হেলথ কেয়ারের মধ্যে ডাক্তার, নার্স, ফার্মাসিস্ট, ফিজিওথেরাপিস্ট, কেয়ার গিভার। তারপরে ট্রেড প্রফেশনালদের মধ্যে ইলেকট্রিশিয়ান, প্লাম্বিং, ওয়ার্ক, ওয়েল্ডার, তারপরে হচ্ছে আপনার কনস্ট্রাকশন ওয়ার্কার, এদেরকে ক্ষেত্রে প্রাধান্য দেওয়া আছে। আইটি প্রফেশনাল, কম্পিউটার সায়েন্টিস্ট, ডেটা সায়েন্টিস্ট, এই ধরনের। বিজনেস প্রফেশনালদের মধ্যে বিজনেস ম্যানেজমেন্ট, বিজনেস অ্যানালিস্ট, তারপরে হচ্ছে আপনার ট্রান্সপোর্টেশনের যারা আছেন, এই ধরনের প্রফেশনালদের ক্ষেত্রে বেসিক্যালি গুরুত্ব দেওয়া হচ্ছে। তো এই ধরনের প্রফেশনালদের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হচ্ছে, বাট যেই গুরুত্বই দেওয়া হোক, কানাডা গভর্নমেন্টের যে ইমিগ্রেশনের যে স্কিল ক্যাটাগরির যে পয়েন্টিং সিস্টেম, এই পয়েন্ট সিস্টেম দিয়ে আপনাকে কোয়ালিফাই করতে হবে। তো সব ইমিগ্রেশনই ওপেন আছে কানাডাতে, বাট পয়েন্টিং সিস্টেমটার জন্য আপনাকে আরো হায়ার পয়েন্ট এখন পেতে হবে, যেহেতু কম্পিটিশন আগের চেয়ে অনেক বেশি। তো বেসিক্যালি কানাডাতে এই মুহূর্তে ট্রেড প্রফেশনাল, আইটি, হেলথ কেয়ার রিলেটেড প্রফেশনাল, ট্রান্সপোর্টেশন এবং সাপ্লাই চেইন এবং বিজনেস, এই ধরনের প্রফেশনালদের উপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তো এখন আমি একটু অন্যভাবে কথা রাখতে যাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে কানাডাতে অনেক ধরনের প্রচুর ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা পড়াশোনা করতে আসে, এবং তাদের একটা বড় স্বপ্নই হচ্ছে যে কানাডা পড়াশোনার পরে কানাডা স্থায়ীভাবে বসবাস করা, যেটা আমরা বলি পিআর প্রসেস। তো আমার কাছে অনেকেই মানে স্পেশালি বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্ট ভাই বোনরা ফোন করে, আলাপ করে যে তাদের একটু ফ্রাস্ট্রেশনে আছে, যে অনেকে পড়াশোনা করে চাকরি হয়তো বা পাচ্ছে না, বা অনেকে চাকরি পাচ্ছে সেই অনুযায়ী তাদের পয়েন্ট বেসিস হচ্ছে না। তো এই
বিষয়টা নিয়ে, যে এটা অ্যাজ এ ইমিগ্রেন্ট কনসালটেন্ট হিসাবে, যে আপনার কোনো ধরনের ইনসাইট আছে বা আপনার কোনো ধরনের সাজেশন আছে এই এই হিসাবে, যে স্টুডেন্টরা কিভাবে তাদের পড়াশোনা শেষ করে তাদের পিআর প্রসেস আছে, এবং ইফ দেয়ার ইজ এনি কাইন্ড অফ প্রোগ্রাম ফর দেম, যে তারা সেই প্রোগ্রাম ফলো করে তারা পিআর প্রসেস লাভ করতে পারে। স্টুডেন্টদের এখানে আসার একটা বড় কারণ হচ্ছে কানাডার স্টুডেন্টরা ভবিষ্যতে পার্মানেন্ট রেসিডেন্সি পেতে চায়। এই কারণেই কানাডার স্টুডেন্টের জন্য একটা খুব লুক্রেটিভ একটা অপশন পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়া সম্ভব কানাডাতে। স্টুডেন্ট থেকে পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়ার জন্য দুইটা মেইন পাথওয়ে, একটা হচ্ছে এক্সপ্রেস এন্ট্রি, আরেকটা হচ্ছে প্রভিন্সিয়াল নমিনেশন প্রোগ্রাম। এক্সপ্রেস এন্ট্রি হচ্ছে ফেডারেল ইমিগ্রেশন প্রোগ্রাম। এক্সপ্রেস এন্ট্রির মধ্যে এক্সপ্রেস এন্ট্রি যেটা স্কিল ওয়ার্কার, যেটা সেখানে পয়েন্টিং সিস্টেম। আর আরেকটা এক্সপ্রেস এন্ট্রির একটা পার্ট হচ্ছে ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস, যেটা বলা হয় সিইসি। ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস হলো আপনাকে কানাডাতে 1 বছরের যদি কোনো কাজের অভিজ্ঞতা থাকে তাহলে আপনি পার্মানেন্ট রেসিডেন্সির জন্য আপনি পেতে পারেন। স্টুডেন্টদের ক্ষেত্রে আগে খুব সহজে ইমিগ্রেশন পেয়ে যাওয়া সম্ভব ছিল, কারণ আগে এত কম্পিটিশন ছিল না। তো লাস্ট 1 বছরে এই কম্পিটিশনের মাত্রাটা অনেক বেড়ে যাওয়াতে স্টুডেন্টদের এখন পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়া খুব দুষ্কর হয়ে গেছে। অনেকে আইএলস অনেক ভালো স্কোর, আইএলস এ 8, সিএলবি 8, সিএলবি 9 এরকম স্কোর নিয়েও পয়েন্টে, হায়ার পয়েন্টে আসছে না। এবং কানাডা গভর্নমেন্ট এলএমআই এর যে একটা জবের জন্য যে একটা পয়েন্ট ছিল, সেই পয়েন্টটাও কানাডা গভর্নমেন্ট বাদ দিয়ে দিয়েছে, যার ফলে পয়েন্ট এক্সপ্রেস এন্ট্রিতে সিআরএস পয়েন্ট অনেক অনেক কমে আসছে। এই কারণে স্টুডেন্টরা সম্মুখীন হচ্ছে প্রবলেমের। আর দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে স্টুডেন্টদের ক্ষেত্রে আরেকটা প্রসেস ছিল, সেটাকে বলা হয় প্রভিন্সিয়াল নমিনেশন প্রোগ্রাম। প্রত্যেকটা প্রভিন্সের মধ্যেই পিএইচডি এবং মাস্টার্স গ্রাজুয়েট স্ট্রিম ছিল, এখনো আছে। অন্টারিওতে আছে, অন্যান্য সব প্রভিন্সে আছে। বাট আগেই বললাম, যেহেতু ক্যানাডিয়ান গভর্নমেন্ট পুরো ইমিগ্রেশনের নাম্বারই কমিয়ে দিয়েছে, সেই জন্য প্রভিন্সগুলোকেও কোটা শর্ট করে দিয়েছে বা কোটা কমিয়ে দিয়েছে। তো প্রভিন্সগুলোকে কোটা কমিয়ে দেওয়ার ফলে যেটাই যে মাস্টার্স গ্রাজুয়েট স্ট্রিম বা অন্যান্য যে ধরনের স্ট্রিমগুলো ছিল, পিএইচডি স্ট্রিম, এগুলোতেও স্টুডেন্টের যারা পার্মানেন্ট রেসিডেন্সি পেতে যাচ্ছে তাদের সংখ্যাও অনেক কমিয়ে দিয়েছে প্রভিন্স, যেহেতু ফেডারেল থেকে তাদের অ্যালোকেশন কমে আসছে। তো এই অবস্থায় স্টুডেন্টদের জন্য আসলে বেশ ডিফিকাল্ট পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়া। তো স্টুডেন্টদের জন্য আমি আমার যেটা পরামর্শ, সেটা হচ্ছে এই অবস্থায় স্টুডেন্টের ক্ষেত্রে যদি পার্মানেন্ট রেসিডেন্সি সহজে পাওয়ার জন্য যে ওয়ে আছে, একটা হচ্ছে আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম। আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম হচ্ছে আপনি কানাডার আটলান্টিকের 4টা প্রভিন্স, নিউ ব্রান্সউইক, নোভা স্কোশিয়া, নিউ ফাউন্ডল্যান্ড, লাব্রাডর অথবা প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড, এগুলোর মধ্যে কোনো একটা ডেজিগনেটেড এমপ্লয়ার, প্রত্যেকটা প্রভিন্সের আবার কিছু ডেজিগনেটেড এমপ্লয়ার আছে, এগুলো আপনার ওয়েবসাইটে গেলে পাবেন ডেজিগনেটেড এমপ্লয়ার কারা। ডেজিগনেটেড এমপ্লয়ার আপনার যদি এন্ডোর্সমেন্ট আপনারা পান, তাহলেই আপনারা আটলান্টিক প্রভিন্সে অ্যাপ্লিকেশন করতে পারেন সরাসরি। তো যাদের অন্টারিও বা অন্যান্য যেসব প্রভিন্সে অনেকে আছে, অনেক স্টুডেন্ট আছে যাদের এসব প্রভিন্সে সহজে পার্মানেন্ট রেসিডেন্সি পাচ্ছেন না বা যাদের পয়েন্টে আসছে না, তারা আটলান্টিক প্রভিন্সে মুভ করে কোনো একটা ডেজিগনেটেড এমপ্লয়ারের জবে জয়েন করে, ডেজিগনেটেড এমপ্লয়ারের থ্রু দিয়ে যদি আপনারা এন্ডোর্সমেন্ট পেয়ে যান, তাহলে আটলান্টিক ইমিগ্রেশনে অ্যাপ্লাই করতে পারেন। দিস ইজ আ প্রসেস। এটা একটা ভায়াবল প্রসেস। নাম্বার 2 হতে পারে, সেটা হচ্ছে আপনারা যদি হেলথ কেয়ার প্রফেশনে যান। যেমন কিছুদিন আগে কেয়ার গিভার প্রোগ্রাম কানাডাতে ওপেন করেছিল 31 মার্চে, ও সেটা খুব দ্রুত ফুলফিল হয়ে গেছে। প্রায় 5,000 অ্যাপ্লিকেশন নিয়েছে কেয়ার গিভারে। যাদের এরকম হেলথ কেয়ার রিলেটেড পড়াশোনা আছে, তারা কেয়ার গিভার প্রফেশনের থ্রু দিয়ে পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। দিস ইজ আ প্রসেস। নাম্বার 3 হচ্ছে ট্রেড প্রফেশন। কানাডাতে আমি আগেই বলেছি, ট্রেড প্রফেশন যেগুলো আছে, যেমন আপনার ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, তারপরে হচ্ছে ওয়েল্ডার, এই ধরনের প্রফেশন গুলোতে, অর্থাৎ ট্রেড প্রফেশনে আপনার যদি ট্রেনিং থাকে এবং ওখানে যদি অ্যাপ্রেন্টিসশিপ আপনি করেন, তাহলে আপনি ট্রেড ক্যাটাগরিতে পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। ওখানে জবও অনেক প্রচুর পাওয়া যায়, খুব সহজে পাওয়া যায়, এবং ট্রেড প্রফেশনালদেরকে প্রভিন্স গুলো সহজে অ্যাবজর্ব করে নিতে চাচ্ছে প্রভিন্সিয়াল নমিনেশনের থ্রু দিয়ে। সো ট্রেড প্রফেশনালের কথা চিন্তা করতে পারেন। ট্রেড প্রফেশনাল কুড বি আ পসিবিলিটি। এরপরে হতে পারে আইটিতে, যারা আইটিতে খুব ভালো আছেন, আইটিতে কম্পিউটার সায়েন্স বা এই ধরনের ওয়েব ডেভেলপার বা এই ধরনের প্রজেক্ট আছেন, তাদের আইটি প্রত্যেকটা প্রভিন্সের প্রায়োরিটি সেক্টর।
আইটি দিয়ে আপনারা পার্মানেন্ট রেসিডেন্সির জন্য এলিজিবল হতে পারেন বা অ্যাপ্লিকেশন করে পার্মানেন্ট রেসিডেন্সি পেতে পারেন। আরেকটা আছে কানাডাতে কমিউনিটি প্রোগ্রাম, কমিউনিটি পাইলট প্রোগ্রাম বা কমিউনিটি প্রোগ্রাম। কমিউনিটি প্রোগ্রামের মধ্যে বেশ কিছু সিটি সিটি অংশগ্রহণ করছে। আমার অন্টারিওর মধ্যে টিমিন্স আছে, সাডবেরি আছে, তারপরে হচ্ছে আপনার ম্যানিটোবার মধ্যে ব্র্যান্ডন কমিউনিটি আছে। এসব বেশ কিছু কমিউনিটি, আমরা ওয়েবসাইটে গেলে নামগুলো পাবেন। বেশ কিছু কমিউনিটিতে আপনারা যদি ওখানে একটা ফুল টাইম পার্মানেন্ট জব অফার পান, তাহলে ওই কমিউনিটির এন্ডোর্সমেন্ট নিয়ে আপনার পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। তো এইগুলো বেসিক্যালি আমাদের স্টুডেন্টদের জন্য আমার অ্যাডভাইস এই মুহূর্তে, পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়ার একটু সহজ পদ্ধতি। থ্যাংক ইউ ডক্টর সামি। আমার মনে হয় স্টুডেন্ট ভাই বোন আপনারা যে সাজেশন, এই সাজেশনের মাধ্যমে অনেক কিছু উপকৃত হবে, কারণ আজকাল অনেক স্টুডেন্টরাই এই আমাদের কানাডাতে পড়াশোনা করেন বা যথাযথভাবে প্রিপারেশন এবং মানে মার্কেট ওরিয়েন্টেড সাবজেক্ট গুলো না পিক করার জন্য ইভেন পড়াশোনার পরেও একটা আহ, সমস্যার মধ্যে, পিআর প্রসেসের সমস্যার মধ্যে সম্মুখীন হচ্ছে। তো আমার মনে হয় আপনার এই সাজেশনের মাধ্যমে তারা মোর সচেতন হবে এবং যারা ভবিষ্যতে আসবে তাদের এর জন্য একটা ইনসাইট হয়ে থাকবে। তো আমি আর আসলে আমাদের পডকাস্টটা দীর্ঘ করব না। আমি যেটা আহ, এখন যেটা জানতে চাচ্ছি যে এই যে অল প্রসপেক্ট, এই যে বাংলাদেশে আপনার একটা বিশাল অভিজ্ঞতা আছে যে ইমিগ্রেন্ট কনসালটেন্ট হিসাবে, অ্যাজ এ কানাডাতে বিভিন্ন ক্লায়েন্টদের সাথে যে একটা যোগাযোগের মাধ্যমে একটা বিশাল এক্সপিরিয়েন্স আছে যে আমাদের ক্লায়েন্টদের কি ধরনের সমস্যা মধ্যে পড়তেছে বা কি ধরনের আমাদের ল্যাকিংস আছে। সো এই আলোকে আপনার কি ফাইনাল মেসেজটা কি হবে আমাদের অডিয়েন্সের জন্য বা যারা ইমিগ্রেশন প্রত্যাশী তাদের জন্য? আমার ফাইনাল মেসেজ সবার জন্য, সেটা এখানকার স্টুডেন্ট বলেন, বাংলাদেশের জন্য বলেন, পৃথিবীর যে কোনো দেশ থেকে বলেন, Canada is a land of opportunity. You will not regret if you come to Canada. If you achieve permanent residency in Canada, you will never regret. এটা আমার পার্সপেক্টিভ। তো আপনি যদি কানাডাতে আসলে আসতে চান, তাহলে ফার্স্ট বেসিক রিকোয়ারমেন্ট, ইউ হ্যাভ টু বি ভেরি আপনার কোয়ালিফাইড উইথ ইউর আইএলস। আপনার প্রথম হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। আপনাকে কানাডাতে আসতে গেলে ফার্স্ট হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি আপনাকে খুব ভালো করে করতে হবে। ইংরেজিতে দক্ষতা বা ফ্রেঞ্চে দক্ষতা, এবং ইংরেজিতে যেহেতু আমাদের দেশের মানুষরা, বাংলাদেশের মানুষরা বেশিরভাগই ইংরেজিতে চেষ্টা করে, আইএলসটা করতে হবে, ভালো করে করতে হবে। আইএলসে আপনার দক্ষ হতে হবে। যারা কানাডাতে আসতে চান তারা স্ট্র্যাটেজিক্যালি ট্রেড প্রফেশনের কথা চিন্তা করতে পারেন। ট্রেড প্রফেশনের মধ্যে আমরা অলরেডি ডিসকাস করেছি। আপনি ট্রেড প্রফেশনে খালি বললে হবে না যে আপনি ট্রেড প্রফেশনাল, আপনাকে এটার জন্য যে রেড সিল সার্টিফিকেশন, এই রেড সিল সার্টিফিকেশনটা করতে হবে। রেড সিল সার্টিফিকেশন আপনার যদি থাকে, আপনি কানাডাতে যে কোনো জায়গায় ট্রেডের জন্য যদি আপনি জবের জন্য অ্যাপ্লাই করেন, দে উইল রিয়েলি এমপ্লয় ইউ। ট্রেড প্রফেশনাল কথা চিন্তা করতে পারেন। হেলথ কেয়ার প্রফেশনাল যারা আছে, হেলথ কেয়ার প্রফেশনালদের জন্য কেনাডিয়ান লাইসেন্স এটা হলো জরুরি। তো কানাডাতে পিএসডব্লিউ বা এই ধরনের যে কোর্সগুলো আছে, এই কোর্সগুলো আপনারা যদি করেন, এগুলো শর্ট কোর্স, 9 মাসের মধ্যে আপনার হয়ে যায়। ট্রেড প্রফেশনাল কোর্স হচ্ছে শর্ট কোর্স, 1 থেকে 2 বছরের মধ্যে আপনার হয়ে যায়। এই কোর্সগুলো আপনি যদি করতে পারেন, তাহলে আপনি ডেফিনেটলি কানাডাতে জব পাবেন এবং পার্মানেন্ট রেসিডেন্সিও করতে পারবেন। তো বাইরে থেকে যারা কানাডাতে আসতে চান, তারা স্টুডেন্ট হিসাবে যদি কানাডাতে আসেন, তাহলে ট্রেড প্রফেশনাল বা হেলথ কেয়ার প্রফেশন বা আইটি এই ধরনের পড়াশোনা যদি আপনার কানাডাতে করেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে এবং আপনারা জব পাবেন, ভবিষ্যতে পার্মানেন্ট রেসিডেন্সিও সহজে পাবেন। আর যারা সরাসরি পার্মানেন্ট রেসিডেন্সি নিয়ে আসতে চান, তাদের আইএলসটা খুব ভালো স্কোর করে এবং নিজ নিজ যোগ্যতার ক্ষেত্রে এই যেসব প্রফেশনকে ক্যানাডিয়ান গভর্নমেন্ট এখন প্রায়োরিটি দিচ্ছে, এইসব প্রফেশনের যে সার্টিফিকেশন, এই সার্টিফিকেশন গুলো করে আপনারা যদি অ্যাপ্লাই করেন, তাহলে আপনাদের জন্য আমি মনে করি ভালো হবে। থ্যাংক ইউ ডক্টর সামি। আমাদের সাথে যুক্ত হয়ে যেই ধরনের মানে দর্শকদের মাঝে ইমিগ্রেশনের যে বেসিক যে রিকোয়ারমেন্ট গুলো এবং এখন যে ইমিগ্রেশন গুলো কিভাবে ট্রেন্ড গুলো চেঞ্জ হচ্ছে সে বিষয়ে তুলে ধরার জন্য। তো আমি আমাদের পডকাস্টের শেষ পর্যায়ে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে এই যে আমাদের বাংলাদেশ থেকে বা পৃথিবীর অন্যান্য দেশ থেকে অনেকেই কানাডাতে আসার জন্য আগ্রহ প্রকাশ করে, বাট যথাযথ যেই যেই কথাটা ডক্টর সামি বলেছেন যে যথাযথ পরামর্শ এবং এই সম্বন্ধে জ্ঞানের অভাবের জন্য অনেকেই দেখা যাচ্ছে যে অনেকভাবে প্রতারিত হচ্ছে
এবং অনেকেই ধরেন শর্টকাট প্রসেসের মাধ্যমে কানাডা আসার চিন্তা ভাবনা করতেছে, কিন্তু এই ধরনের প্রসেসের মাধ্যমে আসার ফলে তাদের জীবনটা আসলে অনেক কষ্টের একটা জীবন পরিণত হয় এবং এতে দেখা যাচ্ছে যে তাদের এই মূল্যবান জীবনের যে সমস্ত কিছু অ্যাচিভমেন্ট এগুলা ধ্বংসে পরিণত হয়। তো আমি আশা করব দর্শকরা যারা আমাদের এই পডকাস্টটা দেখছেন তারা আমার ডক্টর সামির যেই উপদেশগুলো এবং তার যে ইনসাইট গুলো এগুলোকে পরামর্শ হিসাবে নিবেন এবং সেই সাথে আমাদের যদি পডকাস্টটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবে এবং কেউ যদি ডক্টর সামির সাথে যোগাযোগ করতে চায় আমি আমার ডিসক্রিপশন বক্সে ডক্টর সামির ডিসক্রিপশন গুলো দিয়ে দিব, এর মাধ্যমে আপনারা ডক্টর সামির সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং আমাদের এই পডকাস্টটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি করে শেয়ার করবেন, এর মাধ্যমে অনেকেই আমাদের এই ইমিগ্রেশন টু কানাডার যেই ধরনের যে ট্রেন্ড গুলো আছে সেই সম্বন্ধে যে ইমিগ্রেশন যে বিভিন্ন ধরনের প্রোগ্রাম গুলো এখন বর্তমানে মার্কেটে চালু আছে সেই বিষয়ে একটা ইনসাইট পেতে পারে। তাহলে আজকের জন্য আমাদের এখানেই শেষ, হয়তোবা সামনে নতুন কোনো অতিথি নিয়ে নতুন কোনো টপিক নিয়ে আপনার মাঝে হাজির হবো। আল্লাহ হাফেজ।